প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আজকের এই অনলাইন ক্লাসে আমি তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। মোহাম্মদ ইকবাল ভুঁইয়া, সহকারী অধ্যাপক, দর্শন বিভাগ, ওয়ালিনস খান কলেজ, কিশোরগঞ্জ। আজকে আমাদের যে কোর্সটা আমরা পড়ব, কন্টেম্পোরারি ওয়েস্টার্ন ফিলোসফি। ইতিপূর্বে আমরা এই কোর্সের একটি ক্লাস করেছি। ওখানে আমরা আলোচনা করার চেষ্টা করেছি কন্টেম্পোরারি ফিলোসফি কি, বা কন্টেম্পোরারি ফিলোসফির যে প্রধান ধারাসমূহ, সেই ধারাসমূহ নিয়ে কথা বলেছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা জানো যে কন্টেম্পোরারি ফিলোসফি বা সমকালীন পাশ্চাত্য দর্শন হেগেলের মৃত্যুর পর থেকে শুরু। হেগেল 1831 খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন। হেগেলের মৃত্যুর পর হেগেলের মতবাদকে কেন্দ্র করে দুটি ধারা বিভক্ত হয়ে যান ফিলোসোফাররা। আমরা জানি এই দুটি ধারাকে বামপন্থী এবং ডানপন্থী হিসাবে চিহ্নিত করা হয়। ডানপন্থী বলতে রক্ষণশীল অংশটাকে বোঝায়, আর বামপন্থী অধিকতর তরুণ ফিলোসোফার যারা ছিলেন, তার উদার মনোভাবাপন্ন যারা হেগেলের মতবাদকে নতুন অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক অর্থে ব্যাখ্যা করার ব্যাপারে প্রয়াসী ছিলেন, তাদেরকে আমরা বামপন্থী বলে থাকি। এবং হেগেল আধুনিক দর্শনের সর্বশেষ দার্শনিক, এবং হেগেলের যে মতবাদ বস্তুগত ভাববাদ, এই বস্তুগত ভাববাদ তৎকালীন সময়ে ফিলোসোফারদের মধ্যে এমন প্রভাব বিস্তার করছিল যে হয় হেগেলের পক্ষে, না হয় হেগেলের বিপক্ষে, এর বাইরে কেউ কোনো চিন্তা করত না। আমরা দেখি হেগেলের এই বস্তুবাদী ভাববাদের যে প্রভাব তখন ছিল, হেগেলের মৃত্যুর পর তার এই মতবাদের বিরুদ্ধাচরণ করে বা তার প্রতিক্রিয়া স্বরূপ বেশ কয়েকটি দার্শনিক মতবাদের সৃষ্টি হয়। এর মধ্যে আমরা দেখি কার্ল মার্কসের ডানদিক বস্তুবাদ, প্রয়োগবাদ, অস্তিত্ববাদ, যৌক্তিক দৃষ্টবাদ, বিশ্লেষণী দর্শন, ভাষা দর্শন, এ ধরনের বেশ কিছু মতবাদ দর্শনের জগতে আলোচিত হয়। তখন এই সময়েই আরেকটি ধারা, যারা হেগেলের ভাববাদ, যখন ভাববাদী আলোচনা যখন তার বিরোধী পক্ষের দ্বারা সমালোচিত হয়ে আসছিল, তখন হেগেলের সমর্থনে একটি গ্রুপ হেগেলের ভাববাদ নিয়ে নতুন করে আলোচনা শুরু করে, যাদেরকে আমরা বলি নব্য ভাববাদী বা বিংশ শতাব্দীর ভাববাদ। বিংশ শতাব্দীর ভাববাদ বা নব্য হেগেলীয়দের তিনটি ধারা আমরা দেখতে পাই। একটি হলো ইতালীয় ধারা, যেখানে দুজন ফিলোসফারকে আমরা পাই, ক্রুচে এবং জেন্টাইল। আরেকটি হলো মার্কিন বা আমেরিকান ধারা, যেখানে জোসে রয়েস
কলকিন্স, প্রিঙ্গলস ওনাদেরকে পাই। আর কি হলো ব্রিটিশ দ্বারা, যেখানে টি.এইচ. গ্রিন, তারপর এফ.এইচ. ব্র্যাডলি সহ প্রমুখ ভাববাদী, নব্য ভাববাদী দার্শনিকদের আলোচনা আমরা দেখতে পাই। যদিও তারা হেগেলের ভাববাদ নিয়ে নতুন করে আলোচনা শুরু করে, কিন্তু একটা পর্যায়ে দেখি তারা হেগেলের ভাববাদ থেকে একটু সরে গিয়ে নিজেদের মতো করে ভাববাদ নিয়ে আলোচনা করে, ভাববাদকে তারা নিজেদের মতো করে ব্যাখ্যা বিশ্লেষণ করে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ভাববাদ বলতে আসলে আমরা কি বুঝি? আইডিয়ালিজম। ভাববাদ আমরা জানি ভাববাদের বিপরীতে আরেকটি হলো বস্তুবাদ। ভাববাদ মনে করে যে মনই হলো সব কিছুর মূল, অর্থাৎ জ্ঞেয় বস্তু মন নির্ভর এবং মূল সত্তা হচ্ছে মন। বাহ্য বস্তুর মন নিরপেক্ষ সত্তা নেই। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা জানি আধুনিক দর্শনে জর্জ বার্কলি নামে একজন ফিলোসোফারকে ওনার মতবাদ আমরা আলোচনা করেছি। ওনার মতবাদকে বলা হয়ে থাকে আত্মগত ভাববাদ। অর্থাৎ উনি মনে করতেন যে মন নিরপেক্ষ বস্তুর, অর্থাৎ বাহ্য বস্তুর মন নিরপেক্ষভাবে কোনো অস্তিত্ব নেই। বস্তু অস্তিত্বশীল হতে হলে অবশ্যই তাকে প্রত্যক্ষিত হতে হবে। এবং এই পর্যায়ে একসময় উনি বললেন যে ব্যক্তি প্রত্যক্ষিত না হলে অন্ততপক্ষে ঈশ্বর দ্বারা তাকে প্রত্যক্ষিত হতে হবে। অর্থাৎ প্রত্যক্ষের বাইরে বস্তুর কোনো অস্তিত্ব নেই। তো হেগেল তার বস্তুগত ভাববাদে যদি পরম সত্তা স্বীকার করেছেন এবং উনি বস্তুকেও একেবারে বার্কলির মতো অস্বীকার করেননি, কিন্তু এই বস্তু নির্ভরশীল পরম সত্তার উপর। যাই হোক, আমরা আজকে আমাদের যে মূল আলোচনা এফ.এইচ. ব্র্যাডলির নেচার অফ রিয়েলিটি। নব্য ব্রিটিশ ভাববাদী দার্শনিক এফ.এইচ. ব্র্যাডলি, উনি 1846 সালে জন্মগ্রহণ করেন এবং মৃত্যুবরণ করেন 1924 সালে। আমরা জানি উনি অনেক গ্রন্থ রচনা করেছেন। এর মধ্যে উনার একটি বিখ্যাত গ্রন্থ হলো অ্যাপিয়ারেন্স অ্যান্ড রিয়েলিটি। আজকে আমরা আলোচনা করব উনার অ্যাপিয়ারেন্স অ্যান্ড রিয়েলিটি গ্রন্থে উনি সত্তার স্বরূপ বলতে কি বুঝিয়েছেন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অ্যাপিয়ারেন্স অ্যান্ড রিয়েলিটি গ্রন্থটি, অর্থাৎ অবভাস এবং সত্তা নামক যে গ্রন্থটি উনি রচনা করেন, এই গ্রন্থটিকে দুই ভাগে বিভক্ত করা যায়, দুটি অংশ। একটিকে বলা যায় তার নয়ার্থক দিক, আরেকটি হলো তার সদর্থক দিক। নয়ার্থক দিকটি হলো অবভাস। উনি প্রমাণ করতে চেয়েছেন এই যে পরিদৃশ্যমান জগৎ, অর্থাৎ আমাদের এই অভিজ্ঞতার যে জগৎ, অভিন্নতার যে জগৎ, সেই জগৎ হলো অবভাস। অবভাস বলতে আমরা বুঝি যা সত্য নয়। অবভাস হলো যা সত্য নেই। অবভাস পরিবর্তিত হয়, অবভাস ক্ষণস্থায়ী। অর্থাৎ উনি প্রথমেই তার এই গ্রন্থে উনি
আলোচনা করেন যে ওনার গ্রন্থের নামই হলো অ্যাপিয়ারেন্স অ্যান্ড রিয়েলিটি। অ্যাপিয়ারেন্স মানে হলো অববাস, আর এই অববাস বলতে বোঝানো হয় এই যে বস্তু জগৎ, এই যে পরিদৃশ্যমান জগৎ, আমাদের অভিজ্ঞতার যে জগৎ, সেই অভিজ্ঞতার জগৎ হলো অববাস। আর অববাস হলো যা সত্য না। তার মানে আমাদের এই অভিজ্ঞতার জগৎ সত্য নয়, আমাদের এই অভিজ্ঞতার জগৎ মিথ্যা। আমরা যা দেখছি, যা শুনছি, সব কিছুই মিথ্যা। এবং উনি এটি প্রমাণ করার চেষ্টা করেন যে এই অভিজ্ঞতার জগৎ হলো অববাস, আর এই অববাস হলো মিথ্যা। এটি হলো তার নয়ার্থক দিক। এরপরে ওনার সদর্থক দিক হলো রিয়েলিটি, অর্থাৎ পরম সত্তা। উনি প্রমাণ করার চেষ্টা করেন যে পরম সত্তাই হলো আসল, পরম সত্তাই হলো অস্তিত্বশীল। অববাস বলতে বা অ্যাপিয়ারেন্স বলতে আমরা যা বুঝি তা হলো মিথ্যা, মায়া, আর রিয়েলিটি হলো আসল সত্য। নেচার অফ রিয়েলিটি, অর্থাৎ এই সত্তার প্রকৃতিটা কি। আমরা আমাদের আজকের যে মূল টপিক সত্তার প্রকৃতি, অর্থাৎ F.H. ব্রাডলি তার অ্যাপিয়ারেন্স অ্যান্ড রিয়েলিটি গ্রন্থে সত্তা বলতে, সত্তার যে স্বরূপ, সত্তার প্রকৃতি, সত্তার নেচারটা কি, সত্তা কেমন, এই ব্যাপারে কি বলেছেন আমরা এখন আলোচনা করব। আমরা জানি যে ব্রাডলি সত্তা বলতে বোঝাতে চাচ্ছেন যে একটি স্বয়ং সম্পূর্ণ, সামঞ্জস্যপূর্ণ, সুসংহত একক সত্তা। সত্তাটা কি? সত্তা হলো একটি সুসামঞ্জস্যপূর্ণ, সুসংহত একক সত্তা। এটাই হলো সত্তা বা রিয়েলিটি। আর অববাস বলতে উনি বোঝাচ্ছেন যেটা সুসামঞ্জস্যপূর্ণ না, যেটা সুসংহত না, যেটা একক না। তাহলে অববাসের প্রায় বিপরীত দিকটাই হলো সত্তা। এখন আমরা দেখব সত্তার যে বিভিন্ন ধরনের বৈশিষ্ট্য। ব্রাডলি বলেন যে যা সত্তা হবে, অর্থাৎ সত্তা যা পরম সত্তা, পরম সত্তাকে অবশ্যই সংঘাত মুক্ত হতে হবে। কোনো ধরনের সংঘাতের অন্তর্ভুক্ত হতে পারবে না পরম সত্তা। পরম সত্তা এমন একটা জিনিস যা সকল প্রকার সংঘাত থেকে বিরত থাকবে, এবং পরম সত্তা হবে এক এবং অদ্বিতীয়। পরম সত্তাকে অবশ্যই এক হতে হবে, কারণ একাধিক হলেই তাদের মধ্যে সংঘাত হবে। তাহলে পরম সত্তা হবে এক এবং অদ্বিতীয়। এরপরে ব্রাডলি বলছেন যে পরম সত্তাকে আসলে সম্পূর্ণভাবে জানা যায় না। আমরা এই যে বস্তু জগৎ, এই বস্তু জগতে আসলে আমরা জানি খণ্ডিত খণ্ডিত অংশ। এই খণ্ডিত অংশকে জেনে আমরা সমগ্র সম্বন্ধে একটি সিদ্ধান্ত গ্রহণ করি। কিন্তু ব্রাডলি বলছেন যে পরম সত্তা হলো একটি সমগ্র। পরম সত্তাকে কখনো খণ্ডিতভাবে চিন্তা করা যাবে না, বা খণ্ডিতভাবে খণ্ড খণ্ড অংশের সমন্বয়ে যে সমগ্র, সেই সমগ্র পরম সত্তা নয়। পরম সত্তাকে সম্পূর্ণ ভাবতে হবে, এবং পরম সত্তাকে উনি বলছেন যে এটাকে সম্পূর্ণভাবে জানা যায় না, তবে আমরা অনুমান করতে পারি। পরম সত্তাকে অনুমান করা যায়, কিন্তু এটাকে সম্পূর্ণভাবে জানা যায় না। পরম সত্তা বিরোধহীন। পরম সত্তার মধ্যে কোনো বিরোধ নেই, কারণ যাতে বিরোধ থাকবে তা কোনো ক্রমই পরম সত্তা হতে পারে না, তা অববাস হয়ে যাবে। তারপরে পরম সত্তা স্বাধীন। পরম সত্তা স্বাধীন, কারণ যা পরাধীন তা পরম সত্তা হতে পারে না। তারপরে পরম সত্তা পরিবর্তনহীন। পরম সত্তাকে অবশ্যই পরিবর্তনহীন হতে হবে। যদি পরিবর্তিত হয় তাহলে সেটা পরম সত্তা হতে পারে না। কিন্তু আমাদের এই যে বিশ্বজগৎ, আমাদের যে অভিজ্ঞতার জগৎ, যে জগতে আমরা আছি, সেই জগৎ প্রতি মুহূর্তে পরিবর্তিত হচ্ছে। এই পরিবর্তনশীল জগৎ কখনো পরম সত্তা হতে পারে না। পরম সত্তা হতে হলে তাকে অবশ্যই পরিবর্তনহীন হতে হবে। তাহলে আমরা ব্রাডলির মতে পরম সত্তা বলতে কি বুঝলাম? যে পরম সত্তা হলো
একটি স্বয়ংসম্পূর্ণ, সামঞ্জস্যপূর্ণ, সুসংহত একক সত্তা, যা সকল প্রকার সংঘাতমুক্ত, যা এক ও অদ্বিতীয়, যাকে সম্পূর্ণভাবে জানা যায় না কিন্তু অনুমান করতে পারি আমরা, এবং যা বিরোধহীন, যা স্বাধীন এবং যা পরিবর্তনহীন। এই গুণের সমন্বয় যেখানে ঘটবে সেটাকে আমরা বলবো পরম সত্তা। তাহলে ব্রাডলির মতে পরম সত্তা কি আমরা আলোচনা করেছি। এখন আমরা দেখব যে পরম সত্তার সাথে অববাসের পার্থক্যটা কি। তাহলে প্রথমে আমরা অববাস নিয়েও কথা বলেছি। অববাস মানে হলো যাকে মিথ্যা বলে ধরা যায়, যা সত্য নয়। অর্থাৎ আমাদের এই যে পরিদৃশ্যমান জগৎ, এই যে পরিবর্তনশীল জগৎ, এই যে কুইষ্ণু জগৎ, এইটাকে বলা হয় অববাস। আর অববাস আর রিয়েলিটির মধ্যে পার্থক্যটা হলো, ব্রাডলি বলছেন যে পরম সত্তা হলো এক, পরম সত্তা এক, কিন্তু অববাস বহু। এই বিশ্বজগৎ, এই যে সৃষ্টি জগৎ, এই যে আমাদের উদ্ভিদ জগৎ, গ্রহ নক্ষত্র চন্দ্র সূর্য যা কিছু আছে সব কিছুই হলো অববাস, হলো বহু। আর পরম সত্তা যা, তা হলো এক। তারপরে পরম সত্তা বিরোধহীন, কিন্তু অববাস এর মধ্যে বিরোধিতাপূর্ণ, অববাসের মধ্যে বিরোধিতাপূর্ণ এবং বিরোধ থেকেই। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা জানো যে হেগেল তার যে বস্তুগত ভাববাদ মতবাদ, সেখানে উনি বলেছেন যে বিরোধের যে নিয়ম, বিরোধের নিয়মের কারণেই একটির সাথে আরেকটির বিরোধের ফলে তৃতীয় বস্তু বা বিষয়ের সৃষ্টি হয়। অর্থাৎ বিরোধ থেকেই বস্তু সৃষ্টি হয়, কিন্তু যে বস্তু বিরোধ থেকে সৃষ্টি হয় তা কখনো পরম সত্তা হতে পারে না। এই জন্য ব্রাডলি বলছেন যে পরম সত্তাকে অবশ্যই বিরোধহীন হতে হবে, কিন্তু অববাস বিরোধিতাপূর্ণ। তাহলে পরম সত্তা হবে স্বাধীন, কিন্তু অববাস হলো পরাধীন। পরম সত্তা অন্য কোনো কিছুর উপর নির্ভর করে না, অন্য কিছু দ্বারা পরিচালিত হয় না, কিন্তু অববাস অন্যের দ্বারা পরিবর্তিত হয়, অন্যের দ্বারা পরিচালিত হয়, পরাধীন। তারপর বলছে যে পরম সত্তা পরিবর্তনহীন, কিন্তু অববাস পরিবর্তনীয়। পরম সত্তা পরিবর্তনহীন, কিন্তু অববাস পরিবর্তনীয়। তারপরে উনি বলছেন যে পরম সত্তা হলো চিরন্তন, যার শুরু বা শেষ কোনোটাই নেই, কিন্তু অববাস হলো ক্ষণস্থায়ী, যার ধ্বংস আছে, যার জন্ম আছে, মৃত্যু আছে, এটা হলো অববাস। এবং এই সত্তার আলোচনা করতে গিয়ে আমরা আজকের যে আলোচনা, যে নেচার অফ রিয়েলিটি, F.H. ব্রাডলির নেচার অফ রিয়েলিটির যে আলোচনা আমরা করলাম, আলোচনা করার পূর্বে আমরা দেখাতে চেষ্টা করেছি যে এই যে বিংশ শতাব্দীর ভাববাদ, অর্থাৎ নব্য ভাববাদী F.H. ব্রাডলি কিভাবে আসলো, কোথা থেকে আসলো ওনার মতবাদ। আমরা বলছি যে হেগেলের পরে সমকালীন দর্শনের শুরু থেকে হেগেলের মতবাদের প্রতিক্রিয়া স্বরূপ যে বিভিন্ন মতবাদের সৃষ্টি হয়, এবং এবং ওই মতবাদগুলো হেগেলের বিরোধিতা করে যে মতবাদগুলোর সৃষ্টি হয়, এগুলা এইসব মতবাদ যখন আমাদের যে অধিবিদ্যা, ফিলোসফির যে আলোচনার একটি বিষয় অধিবিদ্যার আলোচনাকে একবারে নস্যাৎ করে দিয়েছিল। মানে অধিবিদ্যাকে অর্থহীন বলে তারা প্রত্যাখ্যান করেছিল। সেখান থেকে অধিবিদ্যক আলোচনাকে F.H. ব্রাডলি, T.H. গ্রিন, ক্রুচে ওরা ফিরিয়ে আনে, এবং তাদেরকে আমরা বলি নব্য হেগেলীয় বা বিংশ শতাব্দীর ভাববাদী। তা আমরা দেখানোর চেষ্টা করেছি যে নব্য হেগেলীয় যে তিনটি ধারা, ইটালীয়,
আমেরিকান এবং ব্রিটিশ। তারপরে আমরা দেখানোর চেষ্টা করেছি যে ব্রাডলির যে গ্রন্থ অ্যাপিয়ারেন্স অ্যান্ড রিয়েলিটি, অ্যাপিয়ারেন্স এবং রিয়েলিটি গ্রন্থটি দুই ভাগে বিভক্ত, দুটি অংশ, একটি হলো অ্যাপিয়ারেন্স আর একটি হলো রিয়েলিটি। অ্যাপিয়ারেন্স বলতে অবভাস আর রিয়েলিটি হলো সত্তা। তারপর সত্তা বলতে ব্রাডলি কি বুঝাচ্ছেন সেটা নিয়ে আমরা আলোচনা করেছি সংক্ষেপে, এবং অবভাস বলতে কি বুঝিয়েছেন এবং অবভাস এবং সত্তার মধ্যে কি পার্থক্য সেটা আমরা আলোচনা করার চেষ্টা করেছি। আশা করি তোমরা বুঝতে পেরেছ। তোমাদের সুস্থতা কামনা করে আজকের মতো এখনই রাখছি। ধন্যবাদ সবাইকে।